সত্যিকারের প্রেম কখনো মাথার উপর নিশ্চিত ছাদ দেখে হয় না, শুরু হয় কিছু অনুভূতি নিয়ে। সেই দুটি মানুষের মনে হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, কিন্তু সেটা বাস্তবায়িত করার সামর্থ্য সেই মুহূর্তে তাদের থাকে না। পারিপার্শ্বিক বিভিন্ন চাপে ভয় এই প্রেমগুলো মুছে যায়, কারণ ওই মুহূর্তে সেই পরিস্থিতিগুলোর সঙ্গে লড়াই করার ক্ষমতাও তাদের থাকে না। আর আমরা যখনই এই নিত্যদিনের জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে এদিক ওদিক পাগলের মতো ছুটে বেড়াই, ঠিক তখনই আমরা এই ওমের মধ্যে খুঁজে পাই জীবনের এক টুকরো মানে। এই ওম আমাদের আগলে রাখে, ওম আমাদের বাঁচায়, এই ওম আমাদের সাহস যোগায়, ওম আমাদের মেলায়। চারিদিকে এই দুর্দশার মধ্যে আমরা সকলেই কি একটু ওম খুঁজে বেড়াই না? শুনে নিন আজকের গল্প, কৌস্তব সামন্তর কলমে আজও আছে গোপন ফেরারি মন। জীবনের সবচেয়ে দীর্ঘ রাতও একদিন ভোরে গিয়ে থামে, কিন্তু সেই অপেক্ষা ভীষণ কঠিন। শেষ কয়েক মাসে তিথির চারপাশে যেন সব ভেঙে পড়েছে। কাজ হারানো, সম্পর্কের দূরত্ব, অচেনা নিঃসঙ্গতা, সব মিলিয়ে দিনগুলো যেন ভারী হয়ে আছে। রোদ এলেও মনের মধ্যে জমে থাকা বরফ গলতে চায় না, আর রাতগুলো শুধু আরো দীর্ঘ হয়ে ওঠে। এই তো আগের মাসে সে তার চাকরি হারিয়েছে। একা মধ্যবিত্ত মেয়ে চাকরি হারানোর এই কষ্ট থেকে বেরোতে পারছিল না। আর ঠিক সেই সময় সে তার জীবনের সব থেকে কাছের মানুষকে হারিয়ে ফেলে। তার ছায়া সঙ্গী, তার বটবৃক্ষ, তার বাবা। গত সোমবার স্ট্রোক হয়ে ঘুমন্ত অবস্থায় উনি নিজের প্রাণ হারান। এই আশ্চর্য এই জীবন! মানুষটা ঘুমের ঘোরে স্বপ্নের দেশ থেকে বেরোতে পারল না। সারা জীবনের মতো সেখানেই বিলুপ্ত হয়ে গেল। তিথির কাছে সমস্ত ব্যাপার যেন এক দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। মানতেই চায় না, অথচ সবটা সত্যি। বাবার মুখটা সে আর দেখতে পারেনি। সেই বাবা যে কাঁধে নিয়ে তাকে স্কুলে দিয়ে আসতো, তার সমস্ত ইচ্ছে পূরণ করত, তার ছোট্ট হাত ধরে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছে, যার সঙ্গে গভীর রাত অবধি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেছে, একসঙ্গে রান্না করা, শাহরুখ খান বা দেবদার নতুন সিনেমা একসঙ্গে দেখতে যাওয়া, সবকিছু যেন আস্তে আস্তে আবছা হতে শুরু করে। তিথিকে মায়ের অভাব কখনোই বুঝতে দেয়নি তার বাবা, কিন্তু আজ সবটা হারিয়ে নিজেকে নিঃসঙ্গ লাগছে। বাড়ি এসে কাকে বাবা বলে ডাকবে তিথি? সকাল থেকে ঘরে ছিল এক অদ্ভুত নীরবতা, ধূপের গন্ধে ভরা। আজ তিথির বাবার শ্রাদ্ধ। বাবার হাসি ছিল তার নিরাপত্তার ছাতা, আর সেই ছাতা ছিঁড়ে গেলে মাথার উপর শুধু ফাঁকা আকাশ। দুপুরে সবাইকে এড়িয়ে তিথি বেরিয়ে আসে। শহরের শেষ প্রান্তের পুরনো লোহার ব্রিজে এসে দাঁড়ায়। চারিদিক ফাঁকা, শুধু বাতাসে স্রোতের গর্জন। পায়ের নিচে কাঠের তক্তাগুলো কাঁপে, দূরে কুয়াশায় জল চকচক করছে। ধীরে ধীরে সে রেলিং পেরোয়। হাতের তালু ঠান্ডা লোহার গায়ে শক্ত করে চেপে ধরে। মনে হয় এক লাফ দিলেই সব শেষ হবে। বাবা হারা শূন্যতা, বন্ধুহীন নীরবতা, ভবিষ্যতের ভয়, সবই ভেসে যাবে সেই অন্ধকার স্রোতে। তিথি একটু একটু করে শূন্যে পা ভাসাবে। ঠিক এমন সময় তার ফোনটা বেজে ওঠে। আচমকা পা সরিয়ে রেলিং থেকে পিছিয়ে আসে তিথি। মস্ত বড় ভুল করেছে। নিজের সঙ্গে ফোনটা আনা কি দরকার ছিল? পকেট থেকে ফোনটা বের করতেই একটা অচেনা নাম্বার দেখতে পায়। নাম্বারটা সেভ করা নেই। এর আগেই নাম্বার থেকে ফোন আসেনি তার। এক মুহূর্তের জন্য ভাবছিল ফোনটা না তুলে ওটাকেও বিসর্জন দেওয়া উচিত, কিন্তু তার পরক্ষণেই তার মনে একটা খটকা লাগলো। ফোনটা এখন বাজবেই বা কেন? হ্যালো, কে বলছেন? ফোনের ওদিক থেকে, হ্যালো, এটা কি 2441139? একটা ছেলের গলা। তাও আবার ফোন করে বেলাবোস গাইছে। না মানে সুইসাইড করার সময় এরকম পাগল জুটলো কোত্থেকে? এই, কে আপনি? ফাজলামি করার জায়গা পাননি? নাম্বার কোথা থেকে পেয়েছেন? কি চান? আরে দাঁড়ান ম্যাডাম, একটা একটা করে প্রশ্ন করুন। আর হ্যাঁ, রেগে গিয়ে ফোন রাখবেন না, এটা রং নাম্বার নয় কিন্তু। ফোনের ওপার থেকে ব্যক্তির রিপ্লাই আসে। লোকটার কথায় বেশ একটা মজার ভাব আছে, তবে বোঝাই যাচ্ছে সে ঠিক মানুষকেই ফোন করেছে।
কে আপনি বলুন তো? দেখুন, আপনি আমাকে চিনতে পারবেন না। আমি হলাম গিয়ে, আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিন, ছোট্ট প্রশ্ন, উত্তর দিলেই আমি রেখে দেবো। লোকটা আমি বলে কিছু একটা বলতে গিয়েও বলল না, যেন সে নিজের পরিচয় দিতে একটু কুণ্ঠা বোধ করছে। তবে লোকটা কি চায় সেই ভেবে তিথি তাকে পাল্টা উত্তর দেয়। কি প্রশ্ন আপনার? আপনি কি জানেন পায়রা কেন ব্রিজের উপর ডিম পারে না? কি এসব আজগুবি প্রশ্নগুলো কেন করছেন? কারণ উত্তরটা শুনলে আপনার হয়তো রাগ কমে যাবে। দেখুন, আমার এখন এসব শোনার সময় নেই। আমাকে কিন্তু আপনি ফালতু বিরক্ত করছেন। তাও শুনুন, নদীর বাতাসে নাকি স্বপ্ন উড়ে যায়। তিথি চুপ করে যায়। ওপাশের কণ্ঠ শান্ত। আচ্ছা, আপনার ছোটবেলার প্রিয় খেলনাটা কি ছিল? আমি বলবো কেন? কারণ সেটাও একদিন ভেঙেছিল, আর তখন আপনিই কেঁদেছিলেন। তিথির মনে পড়ে বাবার দেওয়া লাল কাঠের ঘোড়ার কথা, যা ভেঙে গিয়েছিল। পরে বাবা মেরামত করেছিল। হ্যাঁ, ভেঙেছিল। আপনি কি জানেন, ভাঙা জিনিস যারা জুড়ে দেয় তারা সবচেয়ে সুন্দর। কারণ তারা জানে ভাঙন মানেই সেটা শেষ নয়। তিথির চোখে জল আসে। সে নিজেকে সামলে বলে, আপনি এসব কেন বলছেন বলুন তো? আমি তো শুধু গল্প করছি। আপনি গল্প পছন্দ করেন? হ্যাঁ। তাহলে বলুন, আপনার জীবনের প্রথম জয়টা কি ছিল? প্রথম স্কুল ড্রয়িং প্রতিযোগিতায় জেতা। আপনি কি তখন ভেবেছিলেন যে বড় হয়ে ড্রয়িং ছেড়ে দেবেন? না, কিন্তু সত্যি ছেড়ে দিয়েছি। আমরা সবাই কিছু না কিছু ছেড়েই দিই, কিন্তু তাহলে কি সেটা আমাদের ভেতর থেকে মুছে যায় পুরোপুরি? আপনার বাবার সাথে থাকা স্মৃতিগুলো ছবির মতো মুছে গেছে, কিন্তু কাগজটা তো আছে। বাতাস একটু নরম হয়। নদীর স্রোতের শব্দ শান্ত শোনায়। আচ্ছা, আপনি কে বলুন তো? সবকিছুই বলবো, একটু অপেক্ষা করুন। সূর্য তখন ডুবছে। কমলা আলো নদীর ঢেউয়ে ঝিকিমিকি করছে। তিথি খেয়াল করে সে আর রেলিং এর ওপরে নেই। অনেকক্ষণ ধরে ব্রিজের ধারে বসে কথা বলছে। তার আঙুলে রেলিং এর ঠান্ডা লোহার স্পর্শ নেই, বরং মোবাইলের উষ্ণতা আছে। একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসে। জানেন, পায়রা কখনো হঠাৎ উড়ে যায় না। তারা আগে মাটি টের নেয়, তারপর ডানা মেলে। ফোনের ওপারে ব্যক্তির কথাগুলো ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তিথি হেসে বলে, আপনি এসব জানেন কোথা থেকে? যেখান থেকে মানুষ বাঁচার কারণ খুঁজতে শেখে। কিছুক্ষণ নীরবতার পর তিথি বলে, আপনি কি জানেন, আমি ভুলেই গিয়েছিলাম কেন এখানে এসেছিলাম। তাহলে ভালো, হয়তো আপনার স্বপ্ন পায়রাদের মতো উড়ে গিয়ে আবার ফিরে এসেছে। তিথি জানতে পারিনি কখন বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে, অথচ একটা অচেনা লোকের সঙ্গে তার এতক্ষণ কথা হয়ে গেল কি করে। কিন্তু তার মনে পড়ল লোকটার নাম ধাম কিছুই জানা হলো না। কে ইনি, চাইটা কি? আচ্ছা, আপনি নিজের নাম বলবেন না, তাই তো? বলবো তো, কিন্তু তার জন্য আপনাকে কাল আমার সাথে দেখা করতে হবে। আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে, ভালো লাগবে আপনার। কিন্তু নামটা? কাল বিকেল 5টায় গঙ্গার ধারে। রাখছি। আর কিছু বলার আগেই লোকটা ফোনটা কেটে দিল। ফোনটা কেটে যাওয়ার পর তিথি কিছুক্ষণ ব্রিজের রেলিং এর দিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল। মিনিট কয়েক আগেও যেখান থেকে এক লাফ দেওয়ার কথা ভাবছিল, এখন সেখানে দাঁড়িয়ে বুকের ভেতরে হালকা একটা ধূপ বুকানি, কেমন যেন দীর্ঘশ্বাসের ভেতর দিয়ে একটু আলো ঢুকে পড়েছে। ও নিজেকে প্রশ্ন করল, ও কি সত্যিকাল যাবে? সে যদি একেবারেই অপরিচিত হয়, যদি প্রতারণা হয়, কিন্তু যদি না হয়? বাবার শ্রাদ্ধের ভারে শূন্যতার গহ্বরে ডুবে গিয়েছিল যে মেয়েটি, তার মনে হঠাৎ করে একটা অদ্ভুত কৌতূহল জন্ম নিল। কাল পর্যন্ত বেঁচে থাকার একটা কারণ যেন অজান্তেই গড়ে উঠেছে। তিথি মোবাইলটা শক্ত করে হাতে ধরল। ঠান্ডা লোহার রেলিং আর তাকে টানে না। সে হাঁটতে হাঁটতে ব্রিজ ছাড়ল।
বিকেলের গঙ্গার পাড়ে আলোর রং যেন ধীরে ধীরে বদলে যায়। সোনালি থেকে মধুমেঘ, তারপর হালকা বেগুনি। জলের উপর ঢেউ এলে আলো ভেঙে যায়, আবার জোড়া লাগে। শাঁখের ধ্বনি ভেসে আসে দূরের কোনো ঘাট থেকে। গন্ধে মিশে থাকে ধূপ, ফুল, চায়ের মাটির কাপে ভেজা বাষ্প। কিশোরেরা সিঁড়ির ধাপে বসে আড্ডা দেয়, কেউ জলে পা ছুঁয়ে হাসছে। ফুচকার দোকানে টপ টপ টক জলের শব্দ, একটু পরপর বিক্রেতার ডাক, চায়ের কেটলি থেকে বাষ্প উঠে কুণ্ডলি পাকায়। কাঠের বেঞ্চে দু এক জোড়া বসে গঙ্গার ওপারের আলো দেখছে, অথচ এই কোলাহলের মাঝেই এক অদ্ভুত শান্তি, যেন নদীর বুক সবার ভিড়কে ধীরে ধীরে একেবারে কোমল করে দেয়। তিথি ভয়ে ভয়ে এগিয়ে এসেছে, কাঁধে ছোট্ট একটা ব্যাগ, মুখে কোনো প্রসাধন নেই, চোখে টানা একটা অঘুমের ক্লান্তি। তার মনে বারবার উঠেছে প্রশ্ন, সে কি সত্যিই আসবে? ও যদি একেবারে অপরিচিত হয়, কেন আমাকেই ডাকলো? ভিড়ের প্রতিটা মুখের দিকে সে তাকায়, কারো চোখে যেন খুঁজে পরিচিত কোনো ইঙ্গিত। হঠাৎ পেছন থেকে শান্ত কোমল এক স্বর, আপনি কি আমাকেই খুঁজছিলেন? তিথি ঘুরে দাঁড়ায়। সামনে দাঁড়ানো ছেলেটা লম্বা, সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেই মনে হয় মাথাটা যেন বিকেলের আলোয় সামান্য উঁচুতে ভাসছে। গায়ের রং ফর্সা, তবে সেই ফর্সা রঙে কোনো ঠান্ডা ভাব নেই, সান্ধ্য রোদে উষ্ণতা লেগে আছে। চোখ দুটি গভীর, তন্ময়, যেন কথা বলার আগে সে একটু দেখে নেয়, শুনে নেয়, তারপর উত্তর দেয়। চুলগুলো গোছানো নয়, আঁকা বাঁকা, নদীর বাতাসে এলোমেলো হয়ে ওঠে। কপালের কাছে কয়েকটা গোছা বারবার নেমে আসে। সে অবহেলায় কানের পেছনে ঠেলে দেয়। শার্টটা সাদামাটা, হাতা গোটানো, হাতের কবজিতে একটা পুরনো সুতো বাঁধা, যেন কোনো অজানা মানত। ঠোঁটের কোণে টান, চেনা অচেনা একটা হাসি। তিথি একটু কাঁপা গলায় বলল, আপনি? ছেলেটা হালকা মাথা নাড়ল। ডাকটা আমিই দিয়েছিলাম। মানে ফোনটা? এই বাতাসকে সাক্ষী রেখে বলছি, ডাকটা আপনার দিকেই ছেড়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি এসব কবিতা কবিতা কথা বলছেন কেন? আমি সরাসরি কথা পছন্দ করি। তাই তো করছি, বলছি তো আমি ডেকেছি আর আপনি এসেছেন, তাতেই তো অনেক কথা হয়ে গেল। নীরবতা কিছুক্ষণ নদীর মতো বয়ে গেল। ঠিক তখনই বাঁশের দোকান থেকে চায়ের কাপে টুং শব্দ। চা খাবেন? ছেলেটা জিজ্ঞেস করল। তিথি একটু ইতস্তত করে তবু মাথা নাড়ল। তারা কাঠের বেঞ্চে বসে, দুটো কাঁচের কাপে চা আসে। তিথি কাপটা ধরতেই উষ্ণতার বাষ্পে তার আঙুলে একটা ধাক্কা। অদ্ভুত স্বস্তি লাগে, যেন অনেক দিন পর কোন উষ্ণ জিনিসকে সত্যি সত্যি ছুঁল। ছেলেটা চুমুক দিয়ে বলল, দারুণ। জানেন, এই পাড়টার একটা অভ্যেস আছে। কি অভ্যাস? এখানে যেই আসে সে নিজের ভেতরটাকে একটু ধুয়ে যেতে পারে, কেউ চোখ দিয়ে, কেউ কথায়, কেউ নীরবতায়। তামশাই, আপনি কি পেশায় দার্শনিক? না, পেশা দিয়ে মানুষকে বোঝা বড্ড কঠিন। আচ্ছা, আপনি আমাকে শুধু ডাক দেওয়া মানুষ হিসাবেই ভাবুন। আমি ডেকেছি, আপনি এসেছেন, এটাই পরিচয়। আর হ্যাঁ, ভয় পাওয়ার দরকার নেই, আপনাকে কিডন্যাপ করার ক্ষমতা আমার নেই, একটা দরকারেই এসেছি। আচ্ছা, আমি কি আপনাকে কিছু বলেছি? আপনি নিজেই একটু বেশি ভাবছেন না? সে ভাবছেন বই কি, একটু চিন্তায় আছেন, তাই সাথে পেপার স্প্রে এনেছেন। তিথি অবাক হয়ে যায়, জানে না কি বলবে। আমতা আমতা করে উত্তর দেয়, এই, আপনি কি আমার উপর সিসিটিভি লাগিয়েছেন নাকি? আরে না না, এটাই তো স্বাভাবিক। অজানা ছেলে, অজানা একটা জায়গা, আপনি আনতেই পারেন। তিথি কিছুক্ষণ নিশ্চুপের সঙ্গে কাপের ধারে আঙুল বোলাতে বোলাতে বলল, আপনি আমাকে কেন ডেকেছিলেন? কারো কারো জীবনের ঘড়ি কখনো কখনো বেশি জোরেই টিকটিক করে, আর সেই শব্দটা দূর থেকে শুনে ফেললে ডাকতে ইচ্ছে করে। আপনি কি আমাকে চিনতেন? ধরাই যাক, আমি আপনার চোখের একটা পুরনো আলোকে চিনতাম, বাকিটা আজ ধীরে ধীরে চিনে নাও। আপনি কি সব সময় এমন উল্টোপাল্টা কথা বলেন? না,
কখনো সোজা কখনো বেঁকে, যেমন নদী সোজা যেতে যেতে হঠাৎ বাঁক নেয়। সব বাঁকই তো দরকারি। আপনি আবার নদীর উপমা দিলেন। এই জায়গায় এটাই সবচেয়ে অনেস্ট এক্সাম্পল। চারিদিকে আলো কমে আসছে। গঙ্গার উপর ভেসে থাকা নৌকোগুলোর গায়ে ছোট ছোট বাতি জ্বলে উঠেছে। মাইক থেকে ভেসে আসছে পুরনো গান। পাড়ার সিঁড়িতে একটা বাচ্চা কাগজের নৌকো ভাসাচ্ছে। নৌকাটা ভেসে যেতে যেতে হঠাৎ ঘুরে দাঁড়ায়। ছোট্ট ঘূর্ণির বিপরীতে একবার টিকে থাকে, তারপর আবার স্রোতে মিশে যায়। তিথি হঠাৎই তাকিয়ে থাকে। ছেলেটা তার তাকিয়ে থাকা বোঝে। নৌকাটা দেখলেন? হ্যাঁ। সবচেয়ে সাহসী মুহূর্তগুলো কখনো কখনো ওইটুকুই, স্রোতের চোখে চোখ রাখা, একটা শ্বাসের জন্য হলো। তিথি চুপ। কিছুক্ষণ পর আস্তে আস্তে বলে, গতকাল আমার বাবার শ্রাদ্ধ ছিল। ছেলেটা কিছুই উত্তর দেয় না, কেবল বুকের মধ্যে খানিকটা নীরবতা রাখে, যেন সেই নীরবতাই ছিল তার আসল সহানুভূতি। তারপর খুব মিহি গলায় বলে, আপনার বাবা কি আপনাকে কখনো নিজের কাঁধে তুলে মেলায় নিয়ে গেছিলেন? তিথি অবাক হয়ে থাকায়। কিছু মনে করবেন না, আমি কেবল অনুমান করলাম। আসলে আপনার চোখে কেবল আধার নেই, একটা চাকাও ঘুরতে দেখি। এই খানিকটা মেলার নাগরদোলার মতো, আর ওই খনি পাকে যেন আটকে আছে অনেক স্মৃতি। তিথির গলায় শব্দ আটকে যায়। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে উত্তর দেয়, ছিল, অনেক স্মৃতি ছিল, কিন্তু সব যেন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। না, সেই স্মৃতিগুলো আজও আছে। আমরা ভাবি হারিয়েছি, কিন্তু আসলে তারা জলের তলায় হাতের আঙ্গুল ছুঁয়ে থাকে। বিকেল আরো ঘনিয়ে আসে। গোধূলির নরম আলোতে তিথির মুখের ক্লান্তি কিছুটা নরম দেখায়। ছেলেটা চায়ের কাপটা নামিয়ে বলল, আপনার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে, যার জন্য আপনাকে এখানে নিয়ে আসা। কি উপহার বলুন তো? হঠাৎ ছেলেটা পকেট থেকে একটা ছোট্ট কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিল। তিথি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি এটা? একটা কার্ড, মুম্বাইয়ের একটা নামি আর্ট গ্যালারির। আপনার ছবি, আপনার আঁকাগুলো সেখানে থাকা উচিত। এই শহরে ডেস্কের পিছনে বসে আপনি বেকার সময় নষ্ট করছেন। এবারে আপনাকে এই শহরের গণ্ডি থেকে বেরোতে হবে। সময় এসে গেছে ম্যাডাম। তিথি হতভম্ব। সে কখনো ভাবতে পারেনি এরকম একটা অফার তার সামনে আসবে। বাকরুদ্ধ হয়ে গিয়ে নীরবতার সঙ্গে কার্ডটির দিকে তাকিয়ে থাকলো। না মানে, কিন্তু আপনি হঠাৎ এইসব কি করে? এগ রোল খাবেন? জানি পছন্দ করেন না, তবুও। আপনি কি তার কাটা নাকি? জানেন যদি পছন্দ করি না, তাহলে অফার করছেন কোন দুঃখে? কারণ যেটা পছন্দ নয় সেটা খাওয়া উচিত নয়, আর যেটা আপনার জীবনের সঙ্গে মানায় না সেটা করাও উচিত নয়। ডেস্কের পেছনে বসে কাজ করা আপনার স্বভাবের সাথে যায় না। তাই বলছি, বেরিয়ে আসুন, নিজের ভালো লাগার জায়গায় ফিরে আসুন। আর কার্ডটা তো রইলই। তিথি অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটার কথায় যেন এক অদ্ভুত টান আছে। কথাগুলো সরল আবার গভীর। ছেলেটার মধ্যে কোথাও একটা শিশু সুলভ দুষ্টুমি, আবার কোথাও মায়ার টান। সে আস্তে করে জিজ্ঞেস করলো, আপনি কে? কি চান আমার থেকে? ছেলেটার চোখে হঠাৎ এক ঝলক গভীরতা নেমে এলো। সে একটু থেমে বলল, এই দুটো প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, অনেক অপেক্ষা। আমি কি চাই সেটাও আপনাকে বলবো, কিন্তু ঠিক সময় এলেই। তাই অপেক্ষা করুন। তিথি নাছোড় হয়ে বলল, আচ্ছা অন্তত এটুকু বলুন, আপনি কি কাজ করেন? এটা গ্রুপ চালাই, কাজ খুব সহজ, মানুষকে শেষ মুহূর্তে বাঁচান। তিথি দেবী, আপনাকে নিয়ে আজ অব্দি আমরা 200-র বেশি মানুষকে বাঁচিয়েছি, শুধু একবার পারিনি, আর সেটা আমি আজও বলতে পারি না। মাঝে মাঝে ট্রেনে একা বসে বসে বই পড়ি, কিন্তু বই শেষ হয় না, কারণ আসলে আমি মানুষদের লক্ষ্য রাখি। শেষ ট্রেনে আমি বাড়ি ফিরি রাত বিরেতে। এই লোকের উপর আমি আর আমার টিম নজর রাখি। তিথি এই উত্তরের প্রত্যাশা করেনি। তার সামনে বসে থাকা লোকটা বড়ই অদ্ভুত। তার নাম ডাক জানে না, পরিচয় নিজেও, অথচ
গার্ডিয়ান এঞ্জেলের মতো এই শহরের লোকেদের উপর নজর রেখে বেড়ায়। তিথি ধীরে ধীরে বলে উঠল, আচ্ছা অন্তত নামটা বলুন। নামও যদি সোজাসুজি বলে দিই তাহলে তো মজাটাই শেষ হয়ে যাবে, তাই একটা হেয়ালি বলছি, শোনো। যেখানে স্রোত উল্টো বয় সেখানেই আমার পরিচয়। বলেই সে কিছুক্ষণ চুপ করে রইল। তিথির চোখে সরাসরি তাকিয়ে যোগ করল, উজান। তিথি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। নামটা তার কাছে একেবারেই নতুন, একেবারেই অচেনা, তবু কেমন যেন নামটার ভেতরে একটা স্রোতের শব্দ লুকিয়ে আছে, যেন সেই অচেনা মানুষটা নিজের নামের মধ্যেই রহস্য খোদাই করে দিল। গঙ্গার বাতাসে তখন অদ্ভুত এক শিহরণ বইছিল, যেন এই প্রথমবারের মতো তিথির জীবনে নতুন ভোরের ইঙ্গিত এসে দাঁড়িয়েছে। তারা সিঁড়ি ধরে একটু নেমে আসে। জলের কাছে গেলে বাতাসে একটু শীতলতা, কপালে হালকা আর্দ্রতা জমে। একদিক থেকে শঙ্খ বাজে, অন্যদিকে ভাজা চিনে বাদামের গন্ধ। দুজনেই কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে থাকে। তিথি খেয়াল করে সে আর আতঙ্কিত নয়, শ্বাস প্রশ্বাস তালে তালে। আপনি জানেন সবচেয়ে ভারী বস্তু কি? লোহা। অবলম্বনের অভাব। আর সবচেয়ে হালকা বিশ্বাস। ওটা থাকলে পকেট ভর্তি পাথর নিয়েও মানুষ ভেসে থাকে। তিথি হেসে ফেলল, এমন হালকা হাসি অনেকদিন পর। আপনি সারাদিন এমন কথা বলেন? আমি সারাদিন এমন কথা ভাবি, ঠিক যেমনটা নদী নিজে নিজে কথা বলে। আকাশে তখন একটা টলমলে তারা জ্বলতে শুরু করেছে। নৌকোর ঘাটে দড়ি বাঁধা হচ্ছে। সন্ধ্যার আরতির মৃদু আলো বাতাসে দুলছে। তিথি হঠাৎ খুব ধীরে বলে, আমি গতকাল ভুল পথে হাঁটছিলাম। উজান তৎক্ষণাৎ সান্ত্বনা দিতে চায় না, বরং শান্ত গলায় শুধু জিজ্ঞাসা করে, তা আজ কোন পথে হাঁটছেন? তিথি কিছুক্ষণ ভেবে বলে, আজ মনে হচ্ছে পথে আছি। এই তো, তার মানে মিশন সাকসেসফুল। চলুন, হয়ে গেছে কাজ, আপনাকে রিক্সা অবধি পৌঁছে দিই। রিক্সার ধারে এসে উজান থামল। তিথি মাথা নাড়ল। তো মিস্টার উজান, আশা করি পরের বার আপনাকে পুরোটা জানতে পারবো। তার আগে বাড়ি গিয়ে আপনার বিশেষ ড্রয়িংগুলো ওই আর্ট গ্যালারির নাম্বারে পাঠিয়ে দেবেন। তিথি ইতস্তত হয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করল, আপনার নাম্বারটা? কালকের নম্বরটা ফোন করলে পাবেন না, ওটা ব্লকড করে দিয়েছে আপনাকে। দেখা হবে আবার কোন এক নতুন শহরে, সেদিন আপনার সব প্রশ্নের উত্তর দেবো আমি। তিথির চোখে ভেজা উষ্ণতা। ধন্যবাদ আজকের সন্ধ্যার জন্য। উজান হালকা নত হয়ে বলল, গুড নাইট। রিক্সা চলতে শুরু করলো। তিথি একবার পিছনে তাকালো। ছেলেটি দাঁড়িয়ে আছে, লম্বা ফর্সা, আঁকা বাঁকা চুল বাতাসে নড়ছে, চোখে সে গভীর শান্তি। ভিড়ের মধ্যেও তাকে আলাদা করে দেখা যায়, আলোর রেখার মতো। তিথি বুঝতে পারে আজকের সন্ধ্যার ভেতরে কোথাও সে নিজের জন্য একটুখানি জায়গা বানিয়ে নিয়েছে। জানে না আর উজানের সঙ্গে সাক্ষাৎ হবে নাকি, তবে সে নিজের গন্তব্যে এগিয়ে যেতে চায়, বেরিয়ে যেতে চায় এই শহর থেকে। তার ছেলেবেলা, স্কুল, কলেজ, বাবার সঙ্গে কাটানো স্মৃতি সবটা ফেলে সে চলে যেতে চায় এক নতুন শহরে, এক নতুনের সন্ধানে। দুই বছরের ব্যবধানে তিথির জীবনে যেন এক অদ্ভুত পালাবদলের গল্প। মুম্বাইয়ের আলো ঝলমলে শহরে আজ সবাই তাকে চেনে তিথি চক্রবর্তী নামে। শিল্পী, চিত্রশিল্পে এক অনন্য প্রতিভা। মাত্র কদিন আগে জাতীয় বার্ষিক আর্টিস্ট অ্যাওয়ার্ড 2027 প্রথম হয়েছে সে। অনুষ্ঠানটি হয়েছিল জাহাঙ্গীর আর্ট গ্যালারি, কালাঘোড়া, মুম্বাইতে। দেশের নামকরা শিল্পীরা এসেছিলেন, মিডিয়ার ঝলকানি, প্রশংসা সব মিলিয়ে সেদিন ছিল তার জীবনের শ্রেষ্ঠ রাত। তিথি এখন নিজের চক্রবর্তী আর্ট হাউস খুলেছে, আর গ্যালারির নাম রেখেছে তার বাবার নামে, সৌমিত্র চক্রবর্তী আর্ট গ্যালারি। তার বাবা সৌমিত্র ছিলেন কলকাতার এক সময়কার খ্যাতিমান আর্ট শিক্ষক, যার স্বপ্ন ছিল মেয়েকে একদিন এই জগতে প্রতিষ্ঠিত দেখতে। তিথির হাত ধরেই আজ যেন সেই অসমাপ্ত স্বপ্নের পূর্ণতা।
সেদিন রাতটা পুরস্কার হাতে নিয়ে যখন অনুষ্ঠানের শেষে বেরোলো, অনেক রাত হয়ে গেছে, গাড়ি পাওয়া যায়নি। ট্যাক্সির ভিড়, আবার রাইড শেয়ার বুক করতে গিয়ে বারবার বাতিল। শেষমেশ বাধ্য হয়ে সে মুম্বাই মেট্রো ধরল। স্টেশনে নেমে কামরায় উঠে দেখে আশ্চর্যভাবে ভিড় নেই বললেই চলে। কেবল জনা কয়েক তরুণ তরুণী নিজেদের ফোনে ব্যস্ত। আর একেবারে সামনের সিটে বসে আছে একজন মাথায় কালো টুপি, চোখে পাতলা ফ্রেমের চশমা, আর হাতে একখানা বই। লোকটা 30-এর কাছাকাছি বয়সী হবে। লম্বা সুঠাম দেহ, সাদা শার্টের হাতা গুটিয়ে বইয়ের পাতায় ডুবে আছে। মেট্রোর আলোয় তার মুখটা স্পষ্ট নয়, কিন্তু ভঙ্গিটা অদ্ভুতভাবে আত্মবিশ্বাসী, যেন পুরো পৃথিবীকে কিছুতেই ভাবায় না। তিথির চোখ পড়ে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্যই, কিন্তু হঠাৎ যেন বুকের ভেতর অকারণে ধুকপুকানি শুরু হলো। মেট্রো গতি তুলতেই লোকটা ধীরে ধীরে বইটা বন্ধ করল। তারপর সিট থেকে উঠে তিথির দিকে এগিয়ে এসে একেবারে পাশে বসল। তিথি কেঁপে উঠল ভেতরে ভেতরে, তার শ্বাস ফুলতে শুরু করেছে। মধ্যরাত, প্রায় ফাঁকা কামরা, আর এক অচেনা যুবক হঠাৎ তার পাশে এসে বসেছে। হাতের মুঠোয় ফোন আঁকড়ে ধরে রাখল সে, প্রয়োজনে এমার্জেন্সি কল করবে ভেবেই। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে মাথার টুপিটা খুলল। আর ঠিক সেই মুহূর্তেই তিথি স্তব্ধ, চোখ বিস্ফারিত, নিঃশ্বাস আটকে গেল। তার পাশে এসে বসা ছেলেটা আর কেউ নয়, উজান। হুবহু সেই চেনা মুখ, সেই আঁকা বাঁকা চুল, ঠোঁটে লেগে থাকা রহস্যময় হাসি। সেই অচেনা ফোন কল একদিন তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। যে নামটাকে সে ভেবেছিল হয়তো কেবলই এক হেঁয়ালি। তিথির ঠোঁট কেঁপে উঠল, গলা ভারী হয়ে এলো। আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি জানেন আমি আমি কতবার আপনাকে খুঁজেছি। আমি আপনাকে ভীষণ মিস করেছি। উজান শুধু নীরব রইল, চোখে এক অদ্ভুত ঝিলিক, ঠোঁটে সেই আগের মতো নীরব হাসি। মেট্রোর আলোয় যেন তার চুপচাপ হাসি তিথির বুকের ভেতর আবার অস্থির ঢেউ তুলে দিল। তা আপনাকে আমি বলেছিলাম যেদিন সময় হবে সেদিন আমি আবার ফিরে আসব। আজ সময় হয়েছে, তাই 7 সমুদ্র পার করে গেলাম। মানেটা কি? মানে এটাই যে এই যে আপনি আপনার পুরনো টান ফেলে এখানে এসে নিজের স্বপ্নগুলো বাস্তবায়িত করলেন, এটাই তো আপনার জীবন। এগুলো সব আপনার পরিকল্পনা? আপনি সব ইচ্ছে করে? আপনি কে বলুন তো? আজ আপনাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে। সেটা বলার জন্যই তো আসা। প্রথম থেকে শুরু করি। আমি উজান মাইতি। আপনাদের বাড়ি থেকে একটু দূরেই আমার বাড়ি। ছোটবেলায় বাবাকে দেখতে পাইনি আমি। মা বলতো ও আমার নাকি বাবা নেই। মা দিনরাত খেটে আমার জন্য খাবার জোগান দিত, কিন্তু আমি কখনো বুঝতেই পারিনি যে আমার মা ঠিক কোন পেশার সাথে যুক্ত। শুধু দেখতাম ক্লান্ত বিধ্বস্ত এক নারী মাঝরাতে বাড়ি এসে আমাকে গরম ভাত বেড়ে দিত। মা কখনো নিজে খেত না, চুপচাপ বসে আমাকে খেতে দেখতো আর হাত পাখা দিয়ে হাওয়া দিত। তখন আমার বয়স 6। একদিন মার হঠাৎ ধুম জ্বর এলো। আমি বাচ্চা ছেলে কি করবো কিছু বুঝতে পারিনি, শুধু রুমালটা ভিজিয়ে মায়ের মাথায় রাখছিলাম। আর আমার মা একটা জিনিস ছিল সত্যি। জ্বরের আগুনে পুড়ে যাচ্ছে তবুও হাসছে। আমাকে দেখে, আমার কাজকর্ম দেখে জ্বর অবস্থাতেই বিছানায় উঠে বসে পড়লো। তারপর আমাকে বলছে, সব রোগ কি আর জলপট্টিতে সেরে যায় রে? আমি বোকা বোকা প্রশ্ন করছিলাম, কেন মা? তুমি যখন দিতে আমি ঠিক হয়ে যেতাম। তারপর আর মায়ের থেকে কোনো উত্তর আসেনি। আমাকে কাঁধে নিয়ে ওই ঝড় জলের মধ্যেই বেরিয়ে পড়লো। হঠাৎ ভিজে ভিজে আমাকে বড় রাস্তার কাছে এনে কাঁধ থেকে নামিয়ে দিল। সামনে সারি সারি গাড়ি দৌড়াচ্ছে, তাদের থামার কোনো লক্ষণ নেই। মা আমাকে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে বলেছিল, জীবনটা অনেক কঠিন রে বাবু, কখনো হেরে যাবি না,
যতই কষ্ট আসুক লড়াই করবি, লড়াই করার নামই তো জীবন। আশ্চর্য, কথা বলতে বলতে একটু একটু করে এগিয়ে যেতে থাকলো। আমার দিকে একবারও ঘুরে তাকায়নি। আর ঠিক সেই সময় একটা বড় ট্রাক সে উজান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার মাথা নিচু হয়ে আছে। মেট্রোর শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো কিছুর শব্দই শোনা যাচ্ছে না। এইভাবে কতক্ষণ চুপ ছিল জানে না উজান। তিথি তার পিঠে হাত রাখল। আলতো আলতো করে তার নরম হাত বুলিয়ে উজানের অন্তরে একটু একটু করে সাহস জোগাতে থাকল। উজান নিজের নিস্তব্ধতা ভেঙে এরপর বলল, মনে আছে আপনাকে বলেছিলাম আমি 200 জনকে বাঁচিয়েছি, কেবল একজনকে পাইনি। সেই একজনই হলো আমার মা। মাকে ধরার জন্য প্রায় রাস্তার উপর চলেই যাচ্ছিলাম, এমন সময় ভদ্রলোক এসে আমাকে টেনে জাপটে ধরে কোলে তুলে নিল। বৃষ্টিতে সেদিন ওই সময় লোকটাকে আমি ঠিক মতো দেখতে পাইনি। তারপর পরের দিন আমাকে একটা অনাথ আশ্রমে ভর্তি করলো উনি। মাঝে মধ্যেই আসতো দেখা করতে, কথা বলতো আমার সাথে। এই ভয়ঙ্কর দুনিয়ায় একমাত্র ওনাকে দেখেই মনে হতো হিউম্যানিটি এখনও আছে। একটু বড় হতেই ওনার নামটা জানতে পারলাম, মিস্টার সৌমিত্র চক্রবর্তী। তিথি এতক্ষণ ওর পিঠে হাত বোলাতে গিয়ে আটকে যায় পাথরের মতো। তার মুখ থেকে একটা হালকা করে শব্দ ভেসে আসে, বাবা। ওখানেই আঙ্কেলের সাথে আমার দেখা। আঙ্কেল আমার জীবনের একমাত্র গার্জিয়ান এঞ্জেল ছিল। তারপর একটু একটু করে ওনার আশা বন্ধ হয়ে গেছিল। আমি পড়াশোনা করতাম, ভালো নাম্বার পেয়েছিলাম মাধ্যমিকে। তখন দেখা করতে আসে এটা ছোট্ট কুকুর বাচ্চা নিয়ে। এদের দেখেছিস সুজান? এদের কোনো বাড়ি ঘর নেই, কথা বলতে পারে না। এরা নিষ্পাপ, তবুও এদের ভেতরে একটা কোমল হৃদয় আছে। তোকে যেদিন রাস্তা থেকে বাঁচিয়েছিলাম না, সেদিন আমার স্ত্রী মারা গিয়েছিল জানিস। তোকে রাস্তায় ভিজতে দেখে আবার বুকটা কেঁপে উঠল, কিন্তু সাহস হয়নি যে এগিয়ে তোকে বাঁচাবো। ঠিক সেই সময় আমার পিঠে একটা হাতের স্পর্শ পেয়েছিলাম, যেন আমার স্ত্রী চেয়েছিল যে তোকে বাঁচাতে, তোকে বেঁচে থাকার একটা নতুন উদ্দেশ্য দিতে। সেদিন আমার মনে হয়েছিল যে আমার নিজের জন্য কিছু করা উচিত। পড়াশোনা করার সাথেই একটা শেল্টার খুললাম ওই অনাথ কুকুরদের জন্যই। আশ্চর্য, যখন মনে হতো কোনো মানুষ নিজের জীবন দিতে চলেছে, সেখানে আমি একটা করে অনাথ কুকুরের বাচ্চা দেখতাম। আমি আমার টিম মিলে শুরু করলাম নতুন একটা উদ্যোগ। তেমন কিছু না, আমরা কোনো টাকা পেতাম না, শুধু মানুষের জীবন বাঁচিয়ে নিতাম। কি সব কিছু কানেক্টেড মনে হচ্ছে না? আঙ্কেলের মৃত্যুর খবর শুনে আমি দৌড়ে এসেছিলাম সেদিনই আপনাকে দেখলাম বিধ্বস্ত। একটু একটু করে আপনার ব্যাপারে খোঁজ নিই। চাকরি হারানোর খবর জানতে পেরে আমি কিছু একটা ফোন দিয়ে আটলাম। তবে আমি বলছি করেছি আমি, বাট এইসব কিছু কেউ আগে থেকে ফিক্সড করে রেখেছিল। আঙ্কেলের শ্রাদ্ধের দিন আপনাকে যখন ওই কাগজটা দিতে যাচ্ছিলাম, দেখলাম সবার মধ্যে থেকে আপনি উধাও। হঠাৎ পুরো বাড়ি এদিক ওদিক করে খুঁজতে গিয়ে দেখি রাস্তায় একটা ছোট্ট কুকুরের বাচ্চা ভয়ে কাঁপছে। তখন আমার মনে হলো যে বড্ড দেরি হয়ে গেছে বা কিছু একটা ঘটতে চলেছে। যতক্ষণ ব্রিজে এলাম তখন আপনি জীবন আর মৃত্যুর সুতো ধরে ঝুলছেন। আমার এক হাতে তখন ওই ছোট্ট কুকুরের বাচ্চাটা। তখন দৌড়ে গিয়েও আপনাকে বাঁচাতে পারতাম না, অনেকটা দেরি হয়ে যেত, তাই ফোন করলাম। যতক্ষণে ব্রিজে এলাম তখন আপনি একদম ধারে পৌঁছে গেছিলেন। তিথি উজানকে থামিয়ে হঠাৎ বলে ওঠে, ফোন নাম্বার কোথা থেকে পেলেন? কুকুরদের প্রতি ভালোবাসা তো শুধু আমার একার নয়, আপনারও আছে। মনে আছে একদিন আপনি আমাদের শেল্টারে একটা কুকুরের বাচ্চা নিয়ে গেছিলেন? সেদিন আপনাকে প্রথম দেখি। কাঁধে ঝোলানো একটা বড় ব্যাগ, এলোমেলো হয়ে যাওয়া চুল, চোখ দুটো গভীর বাদামি, যেন ভেতরে অজস্র গল্প লুকিয়ে আছে। এত শান্ত অথচ এত প্রাণবন্ত চোখ আমি আগে কখনো দেখিনি। মুখটা ছোট, তবু যেন একটা অদ্ভুত পরিপূর্ণতার ছাপ আছে। একচলো তাকালেই মনে হয় যেন বারবার তাকিয়ে থাকি। আর ঠোঁট, যখনই সামান্য একটু হাসি ফুটতো সেটা যেন চারপাশে আলো ছড়িয়ে দিত। সেদিনই আমার মনে হয়েছিল যে
এমন হাসি কোনো আঁকা ছবিতেও সম্ভব নয়। এটা কেবল আমার চোখের সামনে দেখানো আপনার মধ্যেই সম্ভব। সেদিন থেকেই আপনি সেদিন আমাকে দেখেননি, কারণ কাউন্টারে অন্য একজন বসেছিল। সেখান থেকে আপনার নাম্বারটা পেয়ে গেছিলাম। তিথি মনে মনে বিড়বিড় করে উঠল। পরশুরাম শেল্টার? তো তারপর আপনাকে ফোন করলাম। ক্ষমা করবেন না জানিয়ে ফোন নাম্বারটা নেওয়ার জন্য। তিথি উজানের হাতে চিমটি কেটে বলল, বোকা ছেলে, আপনি ফোন না করলে আমি বাঁচতাম? তাও ঠিক, তবে এইসব কিছু যেন কারোর প্ল্যান ছিল। রাস্তার অবলা কুকুর ছানাটা, আমাদের স্বপ্ন, আমি, আপনার বাবা, আপনি, সবটাই যেন একটা বৃত্তের মতো একে অপরের সাথে মিশে গেছি না একটা বিন্দুতে। আপনি ভাবুন, সেদিন যদি ছোট্ট কুকুরটাকে আমি না দেখতে পেতাম, জানতেও পারতাম না যে আপনি কি করতে চলেছেন। বুঝলাম, তবে আপনি জানলেন কি করে আমি ভালো ছবি আঁকি? আঙ্কেল আর্ট স্কুলের শিক্ষক ছিলেন, এটা আমি জানি। উনি ভালো আঁকতেন, এটাও জানতাম। তবে একদিন উনি আপনার কথা বলেছিলেন। সেদিন কথার প্রসঙ্গে আপনার ছোটবেলার কথা বলছিলেন, যে আপনার প্রিয় খেলনাটা, একসাথে গঙ্গার পাড়ে ঘুরতে যাওয়াটা, এগুলো। তখন যদিও আপনার প্রতি অতটা খোঁজ নিইনি, তবে শেল্টারে দেখার পর নিয়েছিলাম। আপনার নামটা ফেসবুকে খুঁজতে গিয়ে দেখলাম যে আপনি আমার সেই গার্জিয়ান এঞ্জেলের কন্যা। তিথি ব্যঙ্গ করে উত্তর দিল, খুব সুন্দর, দারুণ কাজ করেছেন। উজান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উত্তর দেয়, ব্যাস, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখনো সবটা পাওয়া হয়নি। আর কি বাকি? আমার জন্যে এসব করলেন কেন? আপনাকে বাঁচার উদ্দেশ্য দিলাম। জীবন মানেই তো শুধু রোবটের মতো বেঁচে থাকা নয়। আমরা আসলে কারোর জন্যই কিছু নিয়েই তো বেঁচে থাকি। যেমন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তাদের মা বাবা আর পরিবারের জন্যই তো বেঁচে থাকে। কেউ নিজের বউয়ের জন্য বাঁচে, কেউ আবার নিজের স্বপ্ন পূরণের জন্য বাঁচে। আপনি বাবাকে হারানোর পর একা হয়ে গিয়েছিলেন, তাই আপনাকে বাঁচার একটা অবলম্বন বানিয়ে দিলাম, ব্যাস। তা আপনি কিসের জন্য বেঁচে আছেন? আমি এই অবলা পশু আর কিছু হেরে যাওয়া মানুষদের জন্য। এই 2 বছরে আপনার একবারও আমার কথা মনে পড়েনি? সে পড়েছে, কিন্তু আমি এরকমই একটা সময়ের অপেক্ষায় ছিলাম। আমাদের শেল্টারে যিনি অনেক টাকা দেন, অনেকটা হেল্প করেছেন তিনি, ওই মহিলাই আমাকে ওই আর্ট গ্যালারির নাম্বারটা দিয়েছিল। সেটা সঠিক সময় কাজে লেগে গেছে। আর আপনাকে একটু স্টক করে জানতে থাকি আপনার বিষয়ে আস্তে আস্তে। আমি আর নিজেকেও একটু একটু করে এস্টাবলিশ করতে থাকি। চাকরির চেষ্টা চালাই, অবশেষে একটা প্রাইমারি স্কুলে এখন শিক্ষকতা করি, ব্যাস। বারবার ব্যাস বলে কি বোঝাচ্ছেন? এখনো আপনি কিন্তু সব প্রশ্নের উত্তর দেননি। আবার কি বাকি আছে? তিথি একটু থেমে গম্ভীর চোখে তাকালো উজানের দিকে। তার ঠোঁটের স্বর নরম অথচ দৃঢ়। আর এত কিছুর বিনিময়ে আপনি কি চান আমার থেকে? উজান প্রথমে হালকা হেসে উঠল। সেই হাসি যেন গোপন কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে থাক, না হয় তার উত্তর নাই বা জানা হলো। তিথির ভুঁড়ু কুঁচকে গেল। এবার গলায় এক অদ্ভুত দৃঢ়তা। না, আপনি কি চান সেটা এবার বলুন। উজান একটু চোখ নামিয়ে নিল, তারপর নিঃশব্দে বলল, সেটা আপনি দিতে পারবেন না। তিথি এবার আর ধৈর্য ধরতে পারল না, তার স্বর কাঁপছিল। তোমাকে বলতে বলেছি আমি। উজান অবাক হয়ে তাকালো, তারপর হালকা দুষ্টুমির ছোঁয়া নিয়ে বলল, আরে আপনি থেকে তুমিতে খুব তাড়াতাড়ি চলে এলেন যে? তিথির চোখে রাগ আর অদ্ভুত এক মায়া খেলে গেল। সে একটু নিচু স্বরে বলল, বাধ্য হলাম। আশা করি এবার তুমি বলতে পারবে। এক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো। মেট্রোর কামরার ভেতর হালকা আলো দুলছিল। বাইরের জানালা দিয়ে দ্রুত ছুটে যাওয়া আলো ছায়ার খেলা যেন এই মুহূর্তকে আরো থমথমে করে তুলছিল। উজানের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিথির বুকের ভেতরে হঠাৎ কেমন যেন একটা চাপা ঝড় বয়ে গেল। এই চোখ দুটো যেন এতদিন অদৃশ্য থেকে, অজান্তে দূর থেকে তার ভাঙা জীবনটাকে আগলে রেখেছিল।
আজ হঠাৎ যখন উজান বলল, আমি মানে শুধু তোমাকে চাই, তিথি যেন ভেতর থেকে কেঁপে উঠল। মনে হলো কেউ যেন তার বুকের গভীর থেকে আটকানো কান্নাকে হঠাৎ ছুঁয়ে দিয়েছে। তার ভেতর যত ভয়, যত শূন্যতা, সব যেন ভেঙে যাচ্ছে। মনে পড়ল সেই একাকী রাতগুলোতে কেমন করে বুক ফেটে গিয়েছিল। বাবার মৃত্যুর পর কতটা ভেঙে পড়েছিল সে, কিন্তু তবুও কোথাও যেন উজানের অদৃশ্য উপস্থিতি তাকে টেনে রেখেছিল। তিথির চোখ ধীরে ধীরে ভিজে উঠল, ঠোঁট কাঁপছিল, অথচ সে একটাও শব্দ বের করতে পারল না। কথা যেন বুকের মধ্যে চাপা পড়ে গেল, শুধু নিঃশ্বাস ভারী হয়ে উঠল। অবশেষে নিঃশব্দে সে হাত বাড়িয়ে দিল। উজান প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর টের পেল তিথি তাকে আলতো করে বুকে টেনে নিচ্ছে। তাদের দেহ দুটি কাছে এলো। তিথির গাল তখন উজানের কাঁধে ঠেকেছে। বুকের ভেতর দমবন্ধ হাহাকার নরম হয়ে ভেসে যাচ্ছে। কিছুক্ষণ ওভাবে স্থির থাকার পর তিথি ধীরে ধীরে উজানের মুখের দিকে তাকালো। তার চোখের ভেতর অশ্রুর ঝিলিক, ঠোঁটে হালকা কাঁপুনি। আস্তে আস্তে ধীরে এসে এগিয়ে এলো। প্রথমে তার হাত উজানের গলার চারপাশে জড়িয়ে গেল, তারপর শরীরটা আরো কাছে টেনে আনলো। উজান কোনো শব্দ করল না, শুধু তার নিঃশ্বাস গরম হয়ে তিথির গাল ছুঁয়ে যাচ্ছিল। তিথির ঠোঁট কেঁপে উঠল, চোখ বন্ধ হয়ে এলো, আর এক মুহূর্তে নিঃশব্দে সে উজানের কপালে চুম্বন রাখল। সেই চুম্বনটা ছিল অদ্ভুত শান্তির, যেন এতদিনের দুঃখ, হারিয়ে ফেলার ভয়, একা থাকার সমস্ত যন্ত্রণা সব ভিজে গিয়ে থিতিয়ে পড়ছে উজানের বুকে। উজান চোখ বন্ধ করে অনুভব করল তিথির স্পর্শ। তার গলার স্বর নরম, প্রায় ভাঙা। তুমি জানো না তোমার জন্য কতদিন আমি অপেক্ষা করে আছি। তাদের দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। কোনো শব্দ নেই, শুধু দুটো হৃদয় দহক দহক করে উঠছে একসঙ্গে, যেন পৃথিবী থেমে গেছে, থেকে গেছে শুধু তারা দুজন। Give me love, give me all your love, oh 'cause I want you. No one else makes me feel this way, don't know what